এটা তুমি কি বললে? তার মানে রিফান ভাইও মারা গিয়েছে, কিন্তু তাকে দেখে তো সেটা বোঝা যায় না। সে তো বাইরে ঘুরে বেড়াতে পারে। আর তাছাড়া কারা মারলো তোমাদের? আর এটা কিভাবে হলো? ঋতু বলল সেটা তুমি জানতে পারবে, এখন তুমি এখান থেকে যেও না। আর আমি চাইলে তোমাকে জোর করে এই ঘরে বন্দি রাখতে পারবো, কিন্তু তাতে আমার আর রিফানের কোনো উপকারী হবে না। তাই তোমার কাছে আমার অনুরোধ, আমাদেরকে সাহায্য করো। আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমি কিছুক্ষণ চুপ থাকলাম এবং ভাবতে লাগলাম কি করব এখন। এখান থেকে চলে গিয়ে নিজেকে বিপদমুক্ত করব, নাকি ঋতুর কথা বিশ্বাস করে ওদেরকে সাহায্য করব। অনেক ভেবে ঠিক করলাম বাবার রাগ ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এখানেই থেকে যাব আমি। তাতে আমারও থাকার একটা জায়গা হলো। আর দেখি কিভাবে ওদেরকে সাহায্য করতে পারি। তাকিয়ে দেখি ঋতু আমার দিকে জিজ্ঞাসা সুলভ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এখানেই থেকে যাব, কিন্তু তোমাদের সাথে কি হয়েছিল সেটা আমাকে আগে খুলে বলতে হবে। ঋতু অনেক খুশি হয়ে বলল সেটা সময় হলেই জানতে পারবে, এখন আপাতত না জানাই ভালো। সবকিছুর একটা সময় আছে। আমাদেরকে যারা মেরেছে তারাও সঠিক সময়ের অপেক্ষা করতে পারেনি, তার আগে আমাদেরকে মেরে ফেলেছে। আর তাই আজকে আমরা এভাবে মৃত্যুর পরও বন্দী হয়ে আছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে সময় হলেই বইল। তবে আমি আইডিয়া করে বলি, তোমাদের সাথে কি হয়েছিল? তুমি আর রিফান ভাই একজন আরেকজনকে ভালোবাসতে, তোমার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি, আর তারা ভুলবশত তোমাদেরকে মেরে ফেলছে। তারপর পুলিশের বয়ে তারা এই বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। আমি ঠিক বলছি তাই না? এটা শুনে ঋতু হাসতে হাসতে বলল একদম ভুল, যা বলছো তেমন কোনো কিছুই হয়নি। আপাতত এটুকু জেনে রাখো, আমি আর রিফান যমজ ভাই বোন। জেনে রাখো এটার কারণ, এরপর যেন আমাদেরকে নিয়ে এসব বাজে চিন্তা তোমার মাথায় না আসে। আমি বললাম সরি, আসলে আমি ছোটবেলা থেকেই এমনই, যা আইডিয়া করি তার উল্টো হই। তোমরা ভাই বোন আর আমি এসব কি বলে ফেললাম। আচ্ছা সময় হলে তুমি বললো কি হয়েছিল, এখন আমি কি করতে পারি তা বলে দাও। এর মাঝে রিফান চলে আসলো কোথা থেকে যেন, এসে বলল কিরে শাকচুন্নি, তোর পেটে কোনো কথা জমিয়ে রাখতে পারিস না, ফরফর করে সব বলে দিস তাই না? ঋতু বলল এই রিফাইন না, একদম আমাকে শাকচুন্নি বলবি না। আমি কিছুই বলি নাই এখনো, শুধু বলছি আমরা ভাই বোন, যাতে আমাদের সম্পর্ক নিয়ে হৃদিকা বিভ্রান্ত না হই। রিফান ভাই আমার সামনে এসে বলল অনেক ধন্যবাদ এখানে থেকে যাওয়ার জন্য। আমরা সবাইকে বিশ্বাসও করি না, প্রথম দেখেই বুঝে গিয়েছিলাম তোমাকে বিশ্বাস করা যায়, তাই তোমাকে আমরা দেখা দিয়েছি। ঋতু বলল কি রে রিফাইন না, তুই হৃদিকার সাথে এমন মিষ্টি করে কথা বলছিস কিভাবে? ওই আমার সাথে তো সবসময় ফাটা বাঁশের মতো কথা বলিস। হৃদিকা শুধু আমার জন্যই এখানে থাকতে রাজি হয়েছে, তুই বললে জীবনও রাজি হইতো না। সুন্দরী মেয়ে দেখলে হুঁশ থাকে না তাই না? বেঁচে থাকতেও যেমন ছিলি, মরে গিয়েও ঠিক তেমনই রয়ে গেলি। রিফান ভাইয়া একটু রেগে গিয়ে বলল চুপ কর শাকচুন্নি, খালি আবুল তাবুল কথা। একটা মেয়ের সামনে আমার ইজ্জতের 12টা বাজিয়ে দিচ্ছিস। হৃদিকাকে আমি এখানে নিয়ে এসেছি, তাই তোর সে আমার দাম বেশি। আমি চুপ করে দাঁড়িয়ে ভাই বোনের ঝগড়া উপভোগ করছি আর একটু মুস্কি মুস্কি হাসছি। সত্যি ভাই বোনের সম্পর্কগুলো সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই দুনিয়ার সবচেয়ে পবিত্র উপহার আমাদের জন্য। কিন্তু একটু কষ্ট হচ্ছে এটা ভেবে যে তারা আর বেঁচে নেই, তবুও তাদের খুনসুটিগুলো এখনো কমেনি। আমি বললাম তোমাদের এই ফাইদামু বন্ধ করে এখন বলো কি করতে হবে আমাকে। আর এই দেখো আমি কি পেয়েছি। দরজা দূরে ধাক্কা দেওয়ার কারণে উপর থেকে এগুলো পড়েছে, লাল নীল কাপড়ের টুকটো, চুল আর অদ্ভুত কাগজের লেখা। এগুলো দেখো তো। রিফান ভাইয়া কাগজটা ছোঁয়ার সাথে সাথে চিৎকার করে ফ্লোরে কাতরাতে লাগলো আর বলল আমার শরীর পুড়ে যাচ্ছে ঋতু, এটা কি? ঋতু তাড়াহুড়া করে এসে রিফান ভাইয়াকে জড়িয়ে ধরলো। আমি দিশেহারা হয়ে ভয়ে কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। এরপর রিফান ভাইয়া একটু শান্ত হলো এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পরিস্থিতি পুরো ঠিক হলে ঋতু এগিয়ে এসে বলল ভয় পেও না, রিফান ওর প্রিয় জায়গায় গিয়েছে, যেখানে গেলে ও শান্তি পাই। এটা সাধারণ কোনো কাগজের টুকরো ছিল না, এগুলো দিয়েই আমাদেরকে বন্দি করে রাখা হয়েছিল এই ঘরে। এমন আরো 3টা কাগজের টুকরো আছে এই ঘরে লুকানো। এই কাগজের টুকরোগুলো খুঁজে বের করো আর এভাবে টুকরো টুকরো করে ধরি রিকা। তবে আমাদের হাতে বেশি সময় নেই, এখন তোমাকে যা করতে হবে তা হলো ওই বুইরা সেলিম চাচার কোমরে একটা তাবিজ বাঁধা আছে, এর জন্যই ওকে কিছু করতে পারি না।